অনেকদিন হয়েছে আমরা 2K বা 1440p রেজুলেশনের মনিটর রিভিউ করতেছি না। লাস্ট যেই 2K রেজুলেশনের মনিটর রিভিউ করছিলাম সেটা ছিল ফিলিপসের ইভনিয়া সিরিজের, এবং ওইটা রিভিউ করছি অলমোস্ট লাস্ট ইয়ারই বলা চলে। সো ফিউচার বলতে গেলে 2K রেজুলেশনের উপরে মোর ডিপেন্ডেন্ট, এবং গেমার বা ইউজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর বা এই ধরনের একটা কাস্টমার বেস রয়েছেন যারা 1080p থেকে বেটার রেজুলেশন এক্সপেক্ট করেন এবং বেটার রেজুলেশন এনজয় করতে চান। তো তাদের জন্য আজকে আরও একটা 2K রেজুলেশনের গেমিং মনিটর রিভিউ করতেছি, কারণ 35 থেকে 40 হাজার টাকা বা 30 থেকে 40 হাজার টাকা প্রাইস ব্র্যাকেটের মধ্যে মোস্টলি 2K রেজুলেশনের যতগুলো মনিটরই রয়েছে মেজরিটি গেমিং মনিটর, এবং যারা 2K রেজুলেশন এনজয় করতে চান তাদের গেমিং মনিটরের বাইরে খুব একটা আসলে অপশন নাই। সো আজকেও গেমিং মনিটরের রিভিউ করতেছি। গেমিং মনিটরটা নান আদার দেন MSI এরই একটা 2K রেজুলেশনের 180 হার্টজের গেমিং মনিটর, IPS প্যানেল, এবং এই মনিটরটার প্রাইস হচ্ছে 35 হাজার টাকার আশেপাশে। মনিটরটার মডেল হচ্ছে MSI Mag 275QF। রিভিউ শুরু করার আগে এটার একটা ভার্ডিক্ট বলে দিই, এই মনিটরটা 2K রেজুলেশন দিচ্ছে, 27 ইঞ্চের ফর্ম ফ্যাক্টরে আসতেছে, এবং মোটামুটি সবকিছু স্পেক ওয়াইজ ওকেইশ থাকলেও কিছু কিছু জায়গায় এটার ইস্যু আছে। সো MSI এর এই মনিটরটা 2K রেজুলেশন হিসাবে একটা গেমিং মনিটর হিসাবে কতটুকু পারফর্ম করতেছে, প্রাইস ওর্থি কিনা, সেই ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা করব ভিডিওতে। মনিটর রিভিউ করা আমি ফাহিম, ফিরছি ইন্ট্রো পরে, এবং আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। বাকিটা কথা হবে ইন্ট্রো পরে। যেহেতু 31 থেকে 40 হাজার টাকার প্রাইস ব্র্যাকেটে মোটামুটি 2K রেজুলেশনের অনেক মনিটর রয়েছে। সো এই প্রাইস ব্র্যাকেটে MSI এর সাথে আরও অনেক কম্পিটিশন রয়েছে। কম্পিটিটর অ্যানালাইসিসে আমরা অন্যান্য মনিটর যদি মেনশন করতে হয় সেগুলো হলো Xiaomi Redmi G27Q 2025 এডিশন, যেটা কিনা একটা 27 ইঞ্চের 180 হার্টজের 2K QHD IPS গেমিং মনিটর, যার দাম 30,500 টাকা। PC Power PCG 27Q 180W 27 ইঞ্চ 2K রেজুলেশনের গেমিং মনিটর 180 হার্টজের, যার দাম 31,200 টাকা। আবারও PC পাওয়ারের PCG 27Q 180DW 27 ইঞ্চের 2K রেজুলেশনের 180 হার্টজের গেমিং মনিটর, যার দাম 31,500 টাকা। এরপরে Dahua DHI LM27E331A 27 ইঞ্চের QHD 180 হার্টজের গেমিং মনিটর, যার দাম 33,500 টাকা। এরপরে গিগাবাইটের GS27QA 27 ইঞ্চের 2K 180 হার্টজের গেমিং মনিটর, যার দাম 37,500 টাকা। এরপর গিগাবাইটের আরো একটি মডেল M27QA Ice, যেটার দাম 39,000 টাকা। এরপরে আসছে আমাদের রিভিউ করা ফিলিপসের ইভনিয়া 27 M2N 5500 27 ইঞ্চের মনিটর, যার দাম 40,900 টাকা। এরপর Xiaomi আরো একটি 2K 180 হার্টজের গেমিং মনিটর, যার মডেল G Pro 27, যার দাম 42,500 টাকা। এবার আনবক্সিং এর মূলত বক্সের সাথে মনিটর তো থাকবে, আর মনিটরের আশেপাশে আর কি রয়েছে সেটা দেখে নেওয়া যাক। বক্সটা খুললেই ইউজলেস কাগজপত্র এবং একটি ডিপি কেবল, দেন একটা পাওয়ার কেবল, দেন ভি শেপের একটা বেসপ্লেট আমরা দেখতে পাই, যেটা গেমিং মনিটরের একটা আইডেন্টিটি বহন করে। সো গেমিং মনিটরে আসলে ভি শেপের যেই বেস প্লেট না দিলেই আসলে চলে না, MSI এর থেকে বের হইতে পারে নাই। সো যেহেতু গেমিং মনিটর, সো একটা ভি শেপের বেস প্লেট থাকবে, এটা স্বাভাবিক। এর বাইরে মনিটর স্ট্যান্ড এবং মনিটর প্যানেলটি থাকছে সর্বশেষে। অ্যাসেম্বলি আসলে সহজ ছিল, অ্যাসেম্বলির প্রসেসটা একদমই টুললেস, এবং প্রথমে স্ট্যান্ডটাকে নির্দিষ্ট স্থানে প্লেসিং করতে হবে, দেন স্ট্যান্ডকে এবং বেস প্লেটকে কানেক্ট করলে অ্যাসেম্বলি প্রসেসটা কমপ্লিট হবে। আউটলুক এবং বিল্ড কোয়ালিটির ব্যাপারে যদি কথাবার্তা বলতে হয়, পুরোটাই প্লাস্টিক মেড। এক্ষেত্রে বেস প্লেটটা অ্যাটলিস্ট যদি মেটালের হইতো তাহলে আরেকটু প্রিমিয়ামনেস হইতো, বাট MSI কেন জানি এই প্রাইস রেঞ্জের মধ্যে যতগুলো মনিটর আছে সবগুলোতেই প্লাস্টিক দিয়ে কাজ চালায় দেয়। যদিও ভিতরে মেটালের ছিটেফোঁটা আছে, কিন্তু আউটসাইড সেলে তেমন একটা আসলে মেটালের উপস্থিতি দেখা যায় না, এবং মোটামুটি পেছন থেকে যদি আউটলুক করা হয় তাহলে জিনিসটা প্লাস্টিকই লাগবে এবং একটু কাট ডাউন টাইপের ভার্সনও ফিল হইতে পারে। তবে প্লাস্টিকের কোয়ালিটি যথেষ্ট ভালো। পেছন দিক থেকে মনিটরটা ওভারভিউ দিলেই প্রথমে চোখে পড়বে শার্প জিওমেট্রিক প্যাটার্ন টাইপের ডিজাইন, যেটা MSI তাদের অন্যান্য মনিটরের মডেলগুলোতে ইউজ করে থাকে, এবং সেখানে ছিল ব্ল্যাক ফিনিশ এবং গ্লসি প্লাস্টিক, এবং মাঝ বরাবর ভেসা মাউন্ট দেওয়া রয়েছে। ভেসা মাউন্ট হিসেবে 100x100 মিলিমিটারের 4টি স্ক্রু হোলস দেওয়া রয়েছে, এবং এর সাথেও MSI এর ড্রাগন লোগোটি দেওয়া আছে, যেটা বলতে গেলে MSI এর গেমিং এমব্লেমকে বহন করে বা MSI গেমিংকে বহন করে, এই টাইপের একটা ড্রাগন লোগো দেওয়া আছে। এবং বাম পাশে রয়েছে OSD কন্ট্রোল করার জন্য জয়স্টিক। এছাড়াও বটম ফেসিং আইও পোর্টস রয়েছে,
আইও পোর্টস হিসেবে থাকছে একটি ডিসপ্লে পোর্ট 1.4 HBR2 সাপোর্টেড, দুটি HDMI 2.0B যেটা কিনা 2K রেজুলেশনের সর্বোচ্চ 144 হার্টজ পর্যন্ত দিতে পারবে, একটি অডিও পোর্ট থাকছে এবং পাওয়ার ইনপুট থাকছে, এবং পাশে দুটি স্পিকার কাট আউটের ছদ্মবেশে রয়েছে দুইটি এয়ার ভেন্ট। সো মনিটরে কোনো স্পিকার নাই। অলসো এটার আইও পোর্ট দেখে যেটা মনে হলো যে এটার যদি ফুল 180 হার্টজটা আপনার নিতে হয় তাহলে অবশ্যই ডিসপ্লে পোর্টে কানেক্ট করতে হবে। HDMI তে কানেক্ট করলে 2K রেজুলেশনের সর্বোচ্চ 144 হার্টজ পাওয়া পসিবল। এবার ফ্রন্ট সাইডে আসা যাক, থাকছে 3 সাইডে মোটামুটি বেজেল, তেমন একটা মোটা বা চিকনো না। মনিটরটার ফ্রন্ট সাইডে নিচের বর্ডারে MSI এর ব্র্যান্ডিং এবং একেবারে ডান সাইডে রয়েছে ইন্ডিকেটর লাইট। অ্যাডজাস্টমেন্ট ফিচারের কথাবার্তা যদি বলতে হয় তাহলে মনিটরের টিল্ট সাপোর্টই করতেছে, যেটা 5 থেকে 20 ডিগ্রিজ পর্যন্ত টিল্ট সাপোর্টেড। মনিটরের ডিসপ্লে প্যানেলের কথাবার্তা যদি বলতে হয়, এটা একটা 27 ইঞ্চের 1440p বা 2K রেজুলেশনের একটা IPS প্যানেল, যেটা কিনা সর্বোচ্চ 180 হার্টজ পর্যন্ত সাপোর্টেড। মনিটরটার বাদবাকি স্পেসিফিকেশন যদি বলতে হয়, এটি সর্বোচ্চ 30 বিট পর্যন্ত কালার সাপোর্ট করে থাকে। এর প্যানেল বিট ডেপথ হচ্ছে 10 বিটস, যদিও মনিটরটা ট্রু 10 বিট প্যানেল না, এখানে 8 বিট প্লাস FRC টেকনোলজির মাধ্যমে এটাকে 10 বিট করা হয়েছে। মনিটরটার পিক্সেল পিচ 0.233 মিলিমিটার এন্ড পিক্সেল ডেন্সিটি 109 ppi। এছাড়াও এর অ্যাসপেক্ট রেশিও 16:9, স্ট্যাটিক কন্ট্রাস্ট 1000:1 যেটা IPS হিসেবে স্বাভাবিক, এবং এর ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 1:1। ব্রাইটনেস হিসেবে তারা ক্লেম করছে 300 নিটস, কালার গ্যামুট হিসেবে তারা দাবি করছে sRGB তে 101%, Adobe RGB তে 82% এবং DCI-P3 তে 78%। যদিও MSI তাদের এই ক্লেমগুলা CI 1976 এর কালার গ্যামুটের হিসাবে করে থাকে, সেই হিসাবে আমাদের যে কালার গ্যামুট বা টেস্ট রেজাল্টের যে কালার গ্যামুটটা রয়েছে সেটা একটু ডিফারেন্ট। এবং এর বাইরে তারা সর্বনিম্ন রেসপন্স টাইম দাবি করতেছে 0.5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম গ্রে টু গ্রেতে। যেহেতু কালার গ্যামুট নিয়ে কথাবার্তা বলেছি, সো টেস্টিং রেজাল্টটা মেনশন করেই দেওয়া যাক। টেস্ট ডিভাইস হিসেবে আমরা ইউজ করেছি C6 HDR5000 এবং ক্যালম্যান আলটিমেট সফটওয়্যার, এবং এই ক্যালম্যান আলটিমেট সফটওয়্যারটা CI 1931 এর যে কালার গ্যামুট সেটার হিসাবে আউটপুট দেয়। সেই হিসাবে MSI এর যে ক্লেমকৃত রেজাল্ট আছে সেটার সাথে একটা ভ্যারিয়েশন আমরা দেখব, সেক্ষেত্রে ম্যাচ নাও হতে পারে। CI 1976 এর যেই কালার গ্যামুটের রেজাল্টটা সেটা কিন্তু ইউজুয়াল থেকে একটু বেশি দেখায়। এখন এটা হইতে পারে তাদের মার্কেটিং টাইপের কোনো অ্যাপ্রোচ, যে বেশি টাইপের ভ্যালু দেখাবে, এরকম কিছু হইতে পারে। বাট স্ট্যান্ডার্ড যেটা CI 1931 এই হিসাবে ধরা হয়, এবং CI 1931 এর হিসাবে আমরা আমাদের রেজাল্টগুলা প্রকাশ করে থাকি। টেস্টিং এ আমরা পেয়েছি sRGB তে 96.7%, Adobe RGB তে 75%, DCI-P3 তে 77.3% এবং NTSC তে 72.5%, এবং ডেল্টা ই তে আমরা পেয়েছি 4.35, যা গেমিং মনিটর হিসাবে ওকেইশ বলা চলে। মূলত গেমিং মনিটরে আসলে কালার অ্যাকুরেসি দাবি করে লাভ নাই, এক্ষেত্রে ডেল্টা ই 4 বলতে গেলে 3 এর থেকে উপরে যখন হবে তখনই বলতে হবে যে কালারটা আসলে রিয়েল লাইফের মতো না, কালারটা রিয়েল লাইফ থেকে অনেকটা ডিফার করে। এক্ষেত্রে কালারটা আইদার বেশি বুস্টেড লাগতে পারে অথবা ফ্যাকাশে লাগতে পারে। এই মনিটরটা আমাদের টিমের যারা টেস্ট করেছে বা এক্সপিরিয়েন্স করেছে তাদের ভাষ্যমতে আমাদের এডিটর বলেছে এই মনিটরটা একটু ফ্যাকাশে টাইপ মনে হয়েছে, আবার আমাদের মনিটর টিম বলছে এই মনিটরটা কিছুটা বুস্টেড মনে হয়েছে। বাট এর ডেল্টাই হচ্ছে যে 3 এর থেকে বেশি, সো এটা খুব একটা রিয়েল লাইফ কালার দিবে না, সো একটু অফসেট টাইপের কালার দিবে, এবং এটা টোটালি ডিপেন্ড করে আইসাইটের উপরে। এছাড়া আমরা ব্রাইটনেস টেস্ট করি, রেজাল্ট হিসেবে আমরা পাই 327.2 নিটস, যেটা তাদের দাবিকৃত 300 নিটস থেকে অপেক্ষাকৃত বেশি। যেহেতু এটা একটা গেমিং প্যানেল, সো অবশ্যই এটার ঘোস্টিং টেস্ট মিস দেওয়া যাবে না। এই মনিটরের OSD তে 3 ধরনের রেসপন্স টাইম মোড দেওয়া রয়েছে। এই 3 ধরনের রেসপন্স টাইম মোডে ঘোস্টিং এর যে ব্যাপারটা সেটা স্লাইডলি চেঞ্জ হয়। ঘোস্টিং টেস্টের ক্ষেত্রে আমরা অ্যাডাপটিভ সিঙ্কটা অন করে রেখেছি, এবং প্রথমে নরমাল মোড দিয়ে শুরু করা যাক। নরমাল মোডে ইনভার্স ঘোস্টিং ছিল ফার্স্ট এবং সেকেন্ড লেয়ারে, এবং ওভারশুট ছিল 3টা লেয়ারে। ফার্স্ট মোডে ওভারশুট ছিল খুবই অল্প লেয়ারে, বাট বাকি 2টা লেয়ারে ঘোস্টিং যথেষ্ট ভালোই নোটিসেবল ছিল, এবং ইনভার্স ঘোস্টিং ছিল শুধু প্রথম লেয়ারে। তারপর সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে ফার্স্টার মোডে নরমাল মোডের মতোই ঘোস্টিং ছিল, খুব একটা ডিফারেন্ট ছিল না। এক্ষেত্রে ফার্স্ট মোডে আমরা একটু বেশি ঘোস্টিং দেখতে পাইছি, এবং অন্যান্য যে দুটা মোড নরমাল মোড বা ফাস্টার মোড এই দুটাতে আমরা সিমিলার টাইপের ঘোস্টিং দেখতে পাইছি, সিমিলার টাইপের ওভারশুটও ছিল। সো এটা যেহেতু একটা 80 হার্জের প্যানেল, সো আমরা সাসপেক্ট করতেছি এটা খুব সম্ভবত 165 হার্জ পর্যন্ত যেত। সো এটাকে সামহাও ওভারক্লক করে 180 হার্জে শিফট করা হচ্ছে, এবং এই ওভারক্লক করার জন্য হয়তো বা ঘোস্টিং এর পরিমাণটাও কিছুটা বেড়েছে। সো অপটিমাম সেটিংসটা হচ্ছে যে আপনি আইদার নরমাল মোড অথবা ফাস্টার মোডে রাখতে পারেন, বাট হাইলি সাজেশন থাকবে নরমাল মোডেই রাখতে। ফাস্ট বা ফাস্টার মোডে যদি রাখেন তখন সেক্ষেত্রে ঘোস্টিংটা চোখে পড়লেও পড়তে পারে। সো এই মনিটরটা যখন আমরা ঘোস্টিং টেস্ট করি, ঘোস্টিং টেস্ট করার পরে একটা পর্যায়ে গিয়ে দেখি যে অনেকক্ষণ ঘোস্টিং টেস্ট রান করার পরে যখন আমরা অন্য কোনো অ্যাপে সুইচ করতে গেলাম বা উইন্ডোটা সুইচ করতে গেলাম, তখন দেখলাম যে ঘোস্টিং এর যে আউটার স্ট্রাকচারটা বা যে লেয়ারগুলো ওইগুলোর একটা ঘোস্টিং টাইপের একটা ব্যাপার রয়ে গেছে। সো জিনিসটা অনেকটা ওলেড এর বার্নিং এর মতোই, যে প্রিভিয়াস ইমেজটা অনেকক্ষণ ধরে থাকার জন্য হয়েছে কি যে একটা বার্নিং এর মতো একটা লেয়ার তৈরি হয়ে গেছে, এবং এটা অনেকক্ষণ ধরেই ছিল, মোর দ্যান 5 মিনিটস অর সামথিং লাইক দ্যাট। তো এই জিনিসটা আমাদের কাছে
উইয়ার্ড লাগছে, কারণ আইপিএস এ টিপিক্যালি এই ধরনের ব্যাপার-স্যাপার আমরা কখনোই ফেস করি নাই। সো এটা খুব সম্ভবত কম হার্জের আইপিএস প্যানেলে ওভারক্লকিং করে আসতেছে, এটার জন্য হইতে পারে। এক্ষেত্রে পিক্সেলগুলা তাদের মেমোরিতে সামহাউ একটা কিছু ধরে রাখতেছে, এরকম হইতে পারে। এবং কাটডাউন ভার্সন হওয়ার জন্য এটা একটা কারণ হইতে পারে এটার। এখন এটা কি অনলি আমাদের ইউনিটে কিনা বা এই সিমিলার ইউনিটেও আছে কিনা, এটা খুবই মানে ভ্যারি করার ব্যাপার-স্যাপার। এবং প্রিভিয়াসলি বড় বড় ব্র্যান্ডদের অনেক ইস্যুজ আমরা দেখতে পাচ্ছি, যারা কাটডাউন করে হাই রিফ্রেশ রেট পুশ করতেছে তাদের মনিটরগুলোতে আমরা সিমিলার টাইপের ইস্যুজ দেখতেছি। সো এই ক্ষেত্রে এমএসআইও তাদের এই প্যানেলে যে কাটডাউন করছে সেটা মোটামুটি বোঝাই যাচ্ছে। এর বাইরে আমরা গ্লো এবং ব্লিড ইস্যুস টেস্ট করেছি। মনিটরটাতে আমরা ব্যাকলাইট ব্লিড টেস্ট করেছিলাম। আমরা কিছু জায়গাতে গ্লো এবং ব্লিড দেখতে পেয়েছি, তবে অত মারাত্মক গ্লো বা ব্লিডিং ছিল না আমাদের এই ইউনিটে। এবং এই গ্লো বা ব্লিডিং এর যে ব্যাপারটা সেটা ইউনিট টু ইউনিট ভ্যারি করে থাকে। অলসো এলইডি ডিস্ট্রিবিউশন বা অন্যান্য অনেক ফর্ম ফ্যাক্টর বা অলসো প্যানেলটা যখন অ্যাসেম্বল করা হয়, এই অ্যাসেম্বলি প্রসেসে যদি কোনো ইস্যুস থাকে সেক্ষেত্রেও গ্লো বা ব্লিড হইতে পারে। সো এটা টোটালি ইউনিট টু ইউনিট হিসাবে ভ্যারি করে থাকে। এর বাইরে মনিটরটা অন্যান্য ফিচারের মধ্যে এর ওএসডি কন্ট্রোলটা টিপিক্যাল এমএসআই এর ওএসডি কন্ট্রোলের মতোই একদম ক্লিন একটা ইউআই, যথেষ্ট ভালো ইউআই, পলিশড ইউআই। এমএসআই মোটামুটি সমস্ত মনিটরে এই টিপিক্যাল ওএসডিটা ইউজ করে থাকে। ওএসডি সেটিংসে কিছু অপশন যেমন গেমিং, প্রফেশনাল, ইমেজ, ইনপুট সোর্স, ন্যাভিগি, সেটিংসের মতো কিছু ক্যাটাগরি রয়েছে। এছাড়াও কিছু উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে থাকছে 5টা কালার মোড, এফপিএস, রেসিং, আরটিএস, আরপিজি, ইউজার মোড। এরপরে রেসপন্স টাইমের 3টি আলাদা মোড থাকছে। এছাড়াও থাকছে অ্যাডাপটিভ সিঙ্ক টেকনোলজি, এমপিআরটি এর মতো অপশন। এবার মনিটরটার প্রোজ এন্ড কনস বলা যাক। প্রোজ এন্ড কনসের মধ্যে একসময় 2K রেজুলেশনের মনিটরগুলো অলমোস্ট 40-45 তার উপরে পাওয়া যেত, কিন্তু ব্র্যান্ডেড মনিটর স্পেশালি 2K রেজুলেশনের মনিটর কিন্তু 35,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে, হুইচ ইজ এ প্রো। বাট যেটা একটা ভালো ব্যাপার, কিন্তু সেই ক্ষেত্রে আসলে মনিটরে কাটডাউন করা হয়েছে অনেক, এবং এই কাটডাউনগুলো আসলে ভিজুয়ালি বা প্যানেলের দিক থেকেও কিছুটা বোঝা যায়। এবং বড় বড় ব্র্যান্ডের ক্ষেত্রে যে কাটডাউনগুলো হয় এগুলো কিন্তু আসলে ভালো মতো নোটিসেবল। এবং এর বাইরে যদি ভালো দিকগুলো মেনশন করতে হয়, এটা একটা 2K রেজুলেশনের মনিটর, ইমেজ যথেষ্ট গুড এনাফ, গেমিং প্যানেল হিসেবে ওকেইজ বলা চলে, এবং সফটওয়্যার সাপোর্ট এগুলো সবই আছে, এবং প্যানেল কোয়ালিটি চলে। বাট এটা আসলে ডিপেন্ড করে আপনার কাছে ভালো প্যানেল গেছে কি গেছে না এটার উপরে। আমাদের প্যানেল ইউনিটে কিন্তু একটা ইস্যু ছিল, সেটা অলরেডি মেনশন করা হয়ে গেছে। সো এই ইস্যুটা যদি এই রিভিউতে আমি বাদ দিই, এর বাইরে মনিটরটা 35,000 টাকা আশেপাশে মোটামুটি ভালোই অফার করতেছে, স্পেশালি এমএসআই এর মতো একটা ব্র্যান্ড, যেটা বলতে গেলে অন্যান্য যে সকল ব্র্যান্ডগুলো আছে তাদের সাথে এসে কম্পিট করতেছে এবং মোটামুটি একটা ভালো কিছু অফার দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু এটা আশা করা যায় যে তাদের পরের আইটারেশনটা আরেকটু বেটার হবে এবং সিমিলার প্রাইস ব্র্যাকেটে আরেকটু বেটার প্যানেল আমরা হয়তো বা পাইলেও পাইতে পারি। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।